আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের 10ম পর্ব। আজকের পর্বে আপনারা পাবেন প্যাংগং লেকের বিস্তারিত তথ্য, তার সঙ্গে থাকছে রেজাংলা ওয়ার মেমোরিয়ালের গাইডেন্স। প্যাংগং থেকে হানলের এই পথ অসাধারণ সুন্দর। চলুন তবে শুরু করা যাক আজকের এপিসোড। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 11th মে 2025, এখন সকাল 7:30। আপনারা দেখেছিলেন গতকাল আমরা প্যাংগংয়ে চলে এসেছিলাম এবং প্যাংগং লেকের একদম ধারে দুর্দান্ত একটা লোকেশানে আমরা নাইট স্টে করেছি। এই যে প্যাংগং লেক। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব, আর আজকে আমরা মুভ করে যাব হানলেতে, চুশুল ভ্যালিতে অবস্থিত হানলে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন হয়তো, গতকাল থেকে মানে গতকাল 10 তারিখ ছিল, তো এই 10, 11, 12 আর 13 এই 4টে দিন আমাদের স্টেগুলো কিন্তু হাই অল্টিটিউডে, অ্যাবাভ 14,000 15,000 ফিট অল্টিটিউড। তো এই 4টে দিন আমাদের একদম অফবিট কিছু জায়গায় আমাদের স্টে আছে, আর অবশ্যই বেশ কিছু জায়গা আমরা দেখব এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরবো, যেগুলো সাধারণ লাদাখ ট্রিপে অনেকেই রাখেন না। তো আমরা এখান থেকে আজকে একটা মানে অনেকটা ডিস্টেন্স আমাদের কভার করতে হবে। আমরা এখান থেকে চুশুল হয়ে রেজাংলা পাস হয়ে হানলে পৌঁছবো। প্রায় বিকেল সন্ধ্যে হয়ে যাবে আমাদের হানলে পৌঁছাতে। আর টোটাল জার্নিটা কিন্তু প্রায় 238 কিলোমিটারের জার্নি, লম্বা জার্নি, বাট ইয়েস ফ্যান্টাস্টিক কিছু জায়গার ওপর দিয়ে আমরা আজকে যাব, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন। এখন আমরা প্যাংগং লেকের শুটিং পয়েন্টের দিকে এগোচ্ছি। বন্ধুরা, গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আজকে সকালে আপনাদের প্রথমে প্যাংগং লেকের শুটিং পয়েন্ট যে স্পটটা সেটা আগে দেখাবো। আমরা চলে এসেছি এখন প্যাংগং লেকের শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্ট মানে হচ্ছে ঠিক এই জায়গাটাতেই 3 ইডিয়টসের শুটিংটা হয়েছিল। কালকে বিকেলে যেরকম দেখিয়েছিলাম আপনাদের, এখানেও দেখুন পরপর ওই জিনিসগুলো সব রাখা আছে। সেই হলুদ স্কুটি, তার সাথে র্যাঞ্চো চেয়ার্স, আর বিউটিফুল প্যাংগং লেক, অসাধারণ ভিউ চারিদিকে। এগুলো সবই কিন্তু পেড, দেখুন লেখা আছে পার পার্সন 50 টাকা। আমরা র্যাঞ্চো স্কুলে এইগুলো পেয়েছিলাম, এখানেও এটাগুলো আছে। পর স্কুটি, বাইকও আছে কয়েকটা। অল ইজ ওয়েল, এই যে এই সেই সিন। এখানেও লাদাখি ড্রেস ভাড়া দেওয়া হয়, ইচ্ছে হলে লাদাখি ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারবেন। প্যাংগং লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 14,270 ফিট উচ্চতায়। আর এই প্যাংগং লেকের বৈশিষ্ট্য হচ্ছে প্যাংগং লেক কিন্তু বিশাল লম্বা, মানে সার্কামফারেন্স হচ্ছে 134 কিলোমিটার, এবং ইন্ডিয়া থেকে শুরু করে এটা চায়নার ভেতর অনেকটা পার্টে চলে গেছে। ইনফ্যাক্ট প্যাংগং লেকের 1/3 পড়েছে ভারতবর্ষে, 2/3 পড়েছে কিন্তু চায়নাতে। এইটা এমন একটা লেক, এই হাই অল্টিটিউডে সল্ট ওয়াটার লেক খুব কমই পাওয়া যায়। প্যাংগং লেক কিন্তু সল্ট ওয়াটার লেক, আর এর স্যালাইনিটির জন্য এখানে কোনো রকম অ্যাকোয়াটিক লাইফ কিন্তু নেই। প্যাংগং লেক কালার চেঞ্জ করে, দিনের বিভিন্ন সময় দেখা যায় ডিফারেন্ট কালার্স, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার একদম। প্যাংগং লেককে ঘিরে আছে ছোট ছোট কয়েকটি গ্রাম। আমরা রাত্রিবাস করেছিলাম লুকুং গ্রামে।
এখন পরপর আমরা ক্রস করব এক একটি গ্রাম, স্প্যাগমিক, মান এবং মেরাক গ্রাম। এক একটা জায়গা থেকে লেকের এক এক ভিউ। বিশেষ করে যত এগোচ্ছি তত যেন গাঢ় নীল হচ্ছে লেকের রং। আসুন প্রাণ ভরে দেখি এই সুন্দরী প্যাংগং। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ফিঙ্গার পয়েন্টে। আর এই যে মানে ত্রিকোণা যে পিক্সগুলো আছে এরই মধ্যে এগুলোকেই বলা হয় ফিঙ্গার পয়েন্টস। 1 থেকে 8 ফিঙ্গার পয়েন্টস আছে। আর খেয়াল করে দেখবেন একদম ওইদিকে যে পাহাড়টা একদম কুমিরের মতন মিশে গেছে লেকে, একদম ওইভাবে যেটা মিশে যাচ্ছে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি এলওসি, লাইন অফ কন্ট্রোল এখানকার। ওটার এই দিকটাতে এপারটাতে হচ্ছে ভারতবর্ষ, ওপারটা হচ্ছে চায়না দখলে চলে গেছে। এবং এই অবধি আমাদের আর্মি পোস্ট আছে, প্লাস সামনে এইখানটাও দেখুন, এইখানে যে কিছু দেখা যাচ্ছে ঘর, ক্যাম্পস, এটা হচ্ছে আবার নেভি, ইন্ডিয়ান নেভি টেন্স। এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি পোস্টেড আছে। আর ওই যে পয়েন্টটা দেখালাম যেটা কুমিরের মতন নেমে গেছে, ওটার ওপারে যে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বরফের পাহাড় যেগুলো দেখছেন, সবকটাই কিন্তু চায়নাতে পড়েছে। এবং এইখানে আমাদের এই যে ব্রাউন পাহাড়, যেটা ব্রাউন পাহাড়ের টপেও, এর মাথাতেও আমাদের আর্মি ক্যাম্পস আছে। এর ওপাশের যেগুলো আছে সবই কিন্তু চায়নার। তো আমাদের ইন্ডিয়ান আর্মির পোস্ট হচ্ছে এই অবধি লাস্ট, এই যে ব্রাউন পাহাড়টা এই অবধি লাস্ট। ওপারের যেগুলো আপনারা বরফের পাহাড় দেখছেন পেছনে, সবকটাই চায়নার। এই জায়গাটা হচ্ছে মেরাক ক্রস করছি আমরা এখন। প্রত্যেকটা জায়গায় সুন্দর, মানে প্যাংগংয়ে ঢোকার আগে থেকে প্রায় 50 কিলোমিটার আগে আমরা দুর্ভুক ক্রস করেছিলাম গতকাল। দুর্ভুক থেকে প্যাংগংয়ের থেকে এখন যে জায়গাগুলো যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় মানে অসাধারণ সুন্দর। প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এখন চুশুলের পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি চুশুল। এই চুশুল গ্রাম যেটা, এটা একদম পুরো ইন্ডো চায়না বর্ডারে একটা গ্রাম। এই চুশুল থেকে রেজাংলা পাস অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 কিলোমিটার। ওই যে দেখুন সামনে দেখা যাচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আমরা পৌঁছে গেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ঢোকার সময় নাম এন্ট্রি করাতে হয় ফোন নম্বর সহ। যদি গ্রুপে থাকেন তাহলে যে কোনো একজনের নাম দিলেই হবে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আর এইটা হচ্ছে সেই দেয়ালটা যেখানে আমাদের ভারতীয় সৈন্যের 114 জন মার্টিরসের নাম পরপর লেখা আছে এই দেওয়ালে। এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ব্যাপারটা বলে দিই। আপনারা সবাই জানেন 1962 18 নভেম্বর ভারত চায়নার যে যুদ্ধ হয়েছিল, তাতে চায়নার প্রায় 5000 সৈন্যর এগেনস্টে আমাদের ভারতের মাত্র 123 জন সৈন্য রুখে দাঁড়িয়েছিলেন মেজর শেতান সিংয়ের নেতৃত্বে। এবং প্রায় 16 ঘন্টা ওই বিশাল চীনা ফৌজকে আমাদের 123 জন বীর সৈন্য রুখে দিয়েছিলেন, যাতে তারা আর এগোতে না পারে। চাইনিজদের অ্যাকচুয়ালি লক্ষ্য ছিল চুশুল দখল করা, কিন্তু চুশুল অবধি তারা যাওয়ার আগেই আমাদের এই 123 জন বীর সৈন্য তাদের রুখে দেয়। এবং এই যুদ্ধে আলটিমেটলি 114 জন ভারতের বীর সন্তানকে আমরা হারাই। আর এই ওয়ার মেমোরিয়াল সেই 114 জন বীর সন্তানের উদ্দেশ্যেই করা। যুদ্ধটা হয়েছিল 18ই নভেম্বর 1962। এর 3 মাস পরে রেজাংলাতে আমাদের আরও ফোর্স যায় ইন্ডিয়ান আর্মির। এবং এই যে
মার্টিস যারা 114 জন তাদের বডি রিকভার করা হয়। রিকভার করার পরে মেজর শৈতান সিংকে সোজা পাঠিয়ে দেওয়া হয় তার জন্মস্থান যোধপুরে, এবং বাকিদেরকে এখানটাতেই তাদেরকে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এবং তারপর থেকে 18 নভেম্বরকে রেজাংলা ডে বলে ভারতীয় আর্মি এবং সারা দেশ মনে রেখেছেন। এ এক অসাধারণ বীরগাথা আমাদের ভারতীয় সৈন্যদের। এবং এই যে 123 জন যে রুখে দাঁড়িয়েছিল তাদের এত বড় চাইনিজ ফোর্সের এগেনস্টে, তারপরে কিন্তু আলটিমেটলি তারা হয়তো আমাদের ভারতীয় সৈন্যরা হয়তো মারা গেছেন, কিন্তু রেজাংলা থেকে তারা আর ওনাদেরকে এগোতে দেননি। এবং এই যে চুশুল দখল করার কথা চীনারা কিন্তু তারপরে বর্জন করেছিলেন। ওয়ার মেমোরিয়ালটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং একটা প্রপার গাইডেড সিস্টেম আছে। আপনারা যখনই আসবেন দেখবেন একজন ভারতীয় সেনা আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওনারা এখানকার প্রত্যেকটি জিনিস আপনাদের দেখাবেন, এক্সপ্লেন করবেন প্রপারলি। এখানে গেট দিয়ে ঢুকেই ডান দিকে আছে মেজর শৈতান সিংয়ের অডিটোরিয়াম। ওখানে অডিও ভিজুয়াল খুব সুন্দর ভাবে দেখানো হচ্ছে একটা অডিটোরিয়ামে। গেট দিয়ে ঢুকে বাঁ হাতে হচ্ছে গ্যালারি, রেজাংলা গ্যালারি। ওখানে সমস্ত ইনস্ট্রুমেন্টস যেগুলো রিকভার্ড হয়েছিল যুদ্ধের জায়গা থেকে সেগুলো ডিসপ্লে করা আছে। পুরো ব্যাপারটা আপনাদের সেনাবাহিনীরা দেখিয়ে দেবেন। এবং মেজর শৈতান সিং পেয়েছিলেন মরণোত্তর পরমবীর চক্র, যেটা আমাদের ভারতীয় সৈন্যদের জন্য সবথেকে সর্বোচ্চতম সম্মান। এইটা হচ্ছে গ্যালারিটা যেটা বলছিলাম, আর ওইটা হচ্ছে মেজর শৈতান সিংয়ের অডিটোরিয়াম। এই হচ্ছে অহিরধাম। এই অহিরধামেই ঠিক এই জায়গাটাতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল আমাদের 113 জন বীর জওয়ানের, যারা শহীদ হয়েছিলেন 1962 ইন্ডো চায়না ওয়ারে। রেজাংলা থেকে আরো 25 কিলোমিটার এগিয়ে আমরা পেলাম এই সাগালা পাস। এখানেও আছে আর্মি ক্যাম্প। 1962 যুদ্ধে চীনা সৈন্যদের অভিসন্ধি ছিল এই সাগালা পাস পৌঁছানো, কিন্তু আমাদের 13th কুমায়ুন রেজিমেন্টের 123 জন বীর জওয়ানরা তাদের রেজাংলাতেই প্রতিহত করেন। সাগালা পাস ক্রস করে আপনারা পাবেন সাগালা গ্রাম। এই সাগালা গ্রাম থেকেই ইন্ডাস নদী আমাদের সঙ্গ নিয়েছে। নদীর পাশে এখানে একটু নামলাম আমরা। সামনে দেখুন খেলে বেড়াচ্ছে একজোড়া রুডিশেল ডাক। এরা কিন্তু সারা জীবন জোড়াতেই থাকে, গভীর প্রেম এই পাখিদের। সাগালা গ্রাম থেকে লোমা ব্রিজ প্রায় 25 কিলোমিটার, আর লোমা ব্রিজ থেকে হাঁটলে আরো 50 কিলোমিটার। এই লোমা অব্দি ইন্ডাস নদী আপনাদের সঙ্গে সঙ্গেই চলবে। এই যে আমরা এখন লোমা ব্রিজের উপরে ক্রস করছি ইন্দাস নদীকে। এই ব্রিজের পর থেকে ইন্দাস নদী থেকে বেরিয়ে এসেছে তার শাখা হানলে নদী। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আশপাশের টেরেনটা কিন্তু একদম বদলে গেছে। লোমা ব্রিজের পর থেকে শুরু হয়ে গেছে শীতল মরুভূমি। প্রায় 14,800 ফিট উচ্চতায় অবস্থিত লাদাখের এই অংশ রেন শ্যাডো জোনে পড়ায় বছরের বেশিরভাগ সময় এখানে তাপমাত্রা খুবই কম থাকে। শীতকালে তো -25 ডিগ্রি অব্দিও নিচে নেমে যায়। আরেকটি বিষয় হলো আমরা কিন্তু চায়না বর্ডার অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে, মাত্র 13 কিলোমিটার দূরে। আমরা ঢুকে গেছি হানলে। এই যে সামনেই হানলে গ্রাম। বন্ধুরা এখন বিকেল 6টা, আমরা পৌঁছে গেছি হানলেতে। আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা হচ্ছে উমলিংলা রেসিডেন্সি হানলে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে উমলিংলা রেসিডেন্সি। তো এখানে অবজারভেটরিটা আমাদের আজকে দেখার একটা ইচ্ছে ছিল, তবে আমরা গিয়ে জানতে পারলাম যে অবজারভেটরি এখানে 5টায় ক্লোজ হয়ে যায়। তো আমাদের 6টা বেজে গেছে ঢুকতে, বাট আমাদের হাতে এখনও মানে 2 দিন টাইম আছে অবজারভেটরি দেখার জন্যে। তো ওটা আমরা ইদার কাল বা পরশু আমরা দেখে নেব। তো আজকে এখন আমরা চেক ইন করছি এখানে। আর চলুন
এই উমলিংলা রেসিডেন্সির রুম ট্যুরটা একবার আপনাদেরকে করিয়ে দিই। বন্ধুরা, এই উমলিংলা রেসিডেন্সির রুমগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এটার রুমগুলো কিন্তু বিশাল বড়, মানে আমরা এখনো অবধি যে কটা হোটেল বা রিসোর্টে থাকলাম তার মধ্যে এটা রুমের সাইজ সব থেকে বড়। কিং সাইজ বেড, 3 জনে আরাম করে হয়ে যায় একটা বাচ্চা থাকলে। আর খুব ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড রুমসগুলো। এই দেখুন, ঘরে ড্রেসিং টেবিল প্রপারলি দেওয়া আছে। এখানে সুন্দর একটা কাজ করা সেন্টার টেবিল আছে। ওয়ার্ড্রব সাফিসিয়েন্ট স্পেস আছে, জিনিস রাখার জন্য আলাদা আলাদা জায়গা আছে, প্লাস ওয়ার্ড্রব দেওয়া আছে, একটা চেয়ার। আর এদিকে একদম ওপেন জানলা, যেখান থেকে আপনি পাহাড়ের ভিউ পুরো সম্পূর্ণ পাওয়া যাচ্ছে। দেখুন বাইরেটা পুরো পাহাড়ের ভিউ। আর একবার বাথরুমটাও দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, প্রপার বেসিন, বাথরুমটার স্পেসও বড়, এখানে গিজার আছে সব রুমেই। লাদাখ ভ্রমণ সিরিজের এই 10ম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব এই ট্রিপের উচ্চতম পয়েন্ট, প্রায় 19,000 ফিট অল্টিটিউডে, এবং তার সঙ্গে অবশ্যই এক্সপ্লোর করব হানলে। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।